সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মেডি নার্সিং কর্তৃক আয়োজিত আরো একটি ফ্রি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা নার্সিং ভর্তি শিক্ষার্থী রয়েছো এবং মেডি নার্সিং এর সাথে সংযুক্ত রয়েছো, তারা ইতিমধ্যেই অবগত রয়েছো যে মেডি নার্সিং তোমাদের জন্য বেশ কিছু ফ্রি ক্লাসের আয়োজন করেছে, যার মাধ্যমে তোমরা তোমাদের এই নার্সিং ভর্তি যুদ্ধকে আরো সমৃদ্ধ, মসৃণ এবং মজবুতভাবে গড়ে তুলতে পারবে। এবং তারই ধারাবাহিকতা আজকে সাধারণ জ্ঞান প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের ক্লাসে আমরা মূলত সাধারণ জ্ঞান একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানার চেষ্টা করব, এবং সেটি হলো প্রাচীন বাংলার জনপদ। এই প্রাচীন বাংলার জনপদ টপিকটা আসলে খুব ছোট, কিন্তু এইটা যতটাই ছোট তার চেয়ে অনেক গুণ বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিগত বছরের প্রশ্ন যদি বিশ্লেষণ করে থাকি, তাহলে আমরা দেখতে পাই যে এই প্রাচীন বাংলার জনপদ থেকে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে প্রশ্ন এসেছে। তাই আমরা আজকে এই প্রাচীন বাংলা জনপদ টপিকটি এমন ভাবে পড়ার চেষ্টা করব যাতে করে পরবর্তী সময়ে আমাদের কোনো সমস্যা না হয়। এবং এই টপিক পড়ার পাশাপাশি আমরা এই টপিক থেকে বিগত বছরে যে সকল প্রশ্ন এসেছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আসি সাধারণ কথাবার্তা। সাধারণ কথাবার্তায় মূলত আমরা এই যে প্রাচীন বাংলা কি ছিল বা এই জনপদ কি ছিল এগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো যদি আমি প্রাচীন বাংলার কথা বলি, প্রাচীন বাংলা এবং বর্তমান যে বাংলা তার ভিতরে একটা পার্থক্য রয়েছে। প্রাচীন আর যদি আমি এরকম ভাবে লিখি যে বর্তমান, বর্তমান অর্থাৎ প্রাচীন যে বাংলা এবং এই যে বর্তমান যে বাংলাদেশ, এদের ভিতরে একটু পার্থক্য রয়েছে। বর্তমান যে বাংলাদেশ এটি ছিল অখণ্ড, এটি এখন অখণ্ড একটা রাষ্ট্র, আমরা জানি কোনো এর ভিতরে কোনো খণ্ড নেই, অখণ্ড। তারপর ছিল স্বাধীন, আমাদের রাষ্ট্র স্বাধীনতা আমরা সবাই জানি, স্বাধীন এবং সার্বভৌম। সার্বভৌম। কিন্তু প্রাচীনকালে যে বাংলাটা ছিল, প্রাচীন যুগে যে বাংলা ছিল বা প্রাচীন বাংলা ছিল, এই প্রাচীন বাংলা মূলত বর্তমান যে বাংলাদেশ রয়েছে, বর্তমান বাংলাদেশ এবং বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ যে রাজ্য রয়েছে, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, তারপরে আসামের কিছু অঞ্চল, আসাম, ত্রিপুরা, এগুলোকে কেন্দ্র করে মূলত প্রাচীনকালের বাংলাটা গড়ে উঠেছিল। আমরা যদি পার্থক্য দেখতে চাই তাহলে প্রাচীনকালের বাংলা ছিল এই অঞ্চলগুলো নিয়ে প্রাচীনকালের বাংলা ছিল, যার ভিতরে বর্তমান বাংলাদেশ ছিল, পশ্চিমবঙ্গ ছিল ভারতের, তারপর আসাম, ত্রিপুরা এই অঞ্চলগুলো ছিল। এবং এই যে প্রাচীনকালে যে বাংলাটা ছিল, এই প্রাচীনকালের বাংলা ছিল বিভিন্ন অঞ্চলে বিভক্ত। যেহেতু বর্তমান বাংলাদেশের যে প্রাচীন বাংলার আয়তন খুব বড় ছিল এবং এটা তার জন্য এটা অখণ্ড ছিল, মানে কি এটা বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। এবং এই অঞ্চলগুলো মোট কতটি ভাগে বিভক্ত ছিল? অনেকে বলে 15টি, অনেকে বলে 16টি, কিন্তু আমরা 16টি নিয়েছি কারণ নবম দশম শ্রেণীর যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইটি রয়েছে, এই বই মূলত আছে 16টি, তাই আমরা 16টিকেই সঠিক হিসাবে নিতে পারি। তো এই যে 16টি জনপদ ছিল অথবা এই যে 16টি অঞ্চল ছিল, এই অঞ্চলকে একত্রে বলা হতো জনপদ। এবং এই 16টির জন্য ছিল আলাদা আলাদা শাসক, মানে এক একটা অঞ্চলের জন্য ছিল এক একটা শাসক, মানে আলাদা আলাদা ভাবে শাসক ছিল। এবং এই শাসকগুলো কি করতো? তাদের নিজের মতো করে এই অঞ্চলগুলোকে শাসন করত। এবং এই যে অঞ্চলগুলো ছিল, এই যে 16টি অঞ্চল ছিল, এই 16টি অঞ্চলকে একত্রে জনপদ বলা হয়। এবং এই জনপদ থেকেই মূলত বর্তমান বাংলাদেশের উদ্ভব ঘটেছিল। এবং এই যে অঞ্চলগুলো ছিল, আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই অঞ্চলগুলোর নির্দিষ্ট কোনো সীমানা ছিল না। মানে দেখা যায় যে আমরা যদি পুণ্ড জনপদ করি বা বরেন্দ্র জনপদ করে দেখতে পারি যে এই যে বরেন্দ্র জনপদ বা পুণ্ড জনপদ, দেখা যায় এই দুটো জনপদের ভিতরেই বগুড়া, রাজশাহী এগুলো ছিল। তার মানে কি এই যে জনপদগুলো ছিল, এই জনপদগুলো নির্দিষ্ট কোনো সীমানা ছিল না। জাস্ট ধারণা করা হয় যে বর্তমান বাংলাদেশের এই অঞ্চলগুলো উক্ত জনপদের অন্তর্ভুক্ত ছিল। তো এক্ষেত্রে আমরা একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে, বাট আমরা আগেই বলে রাখি যে এই যে জনপদগুলো ছিল, জনপদগুলো নির্দিষ্ট কোনো সীমানা ছিল না। এবং এই যে জনপদগুলো, এই জনপদগুলো সম্পর্কে মূলত জানা যায় প্রাচীনকালে উৎকীর্ণ কিছু শিলালিপি ছিল। এই শিলালিপি থেকেই মূলত এই যে প্রাচীনকালে শিলালিপি ছিল, শিলালিপি, এবং এই শিলালিপিগুলো থেকে মূলত এই জনপদগুলো সম্পর্কে জানা যায়। আমরা জানি যে প্রাচীনকালে এরকম ভাবে অনেক বই ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, তো
তো এই যে জনপদ, এই জনপদগুলো সম্পর্কে মূলত প্রাচীনকালে যে শিলালিপিগুলো উৎকীর্ণ হয়েছিল, এই শিলালিপিগুলো থেকে মূলত জনপদগুলো সম্পর্কে জানা যায়। তো জনপদ আর প্রাচীন বাংলা সম্পর্কে এতটুকু ধারণা থাকলে আমাদের হবে। এবং এই যে 16টি জনপদ, এই 16টি জনপদের ভিতরে যে জনপদগুলো আমাদের জন্য খুব উল্লেখযোগ্য, সেই জনপদগুলো আমরা এখন পড়ার চেষ্টা করব। তো জনপদ আমরা আগেই বলেছি যে এই জনপদ রিলেটেড বা এই প্রাচীন বাংলা জনপদ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। এবং তারই ধারাবাহিকতা আমাদের প্রথম প্রশ্ন, যে প্রাচীন বাংলায় মোট কতটি জনপদ ছিল? আমরা জানি যে প্রাচীন বাংলায় মোট জনপদ ছিল কয়টি? 16টি। আমার সঠিক উত্তর 16। পুণ্ড জনপদ, প্রাচীন বাংলা, এখন আমরা জানবো পুণ্ড জনপদ সম্পর্কে। প্রাচীন বাংলায় আমরা জানি মোট 16টি জনপদ ছিল, এবং এই 16টি জনপদের ভিতরে সবচেয়ে প্রাচীন জনপদ ছিল পুণ্ড জনপদ। অর্থাৎ এই যে প্রাচীন জনপদ যেগুলো ছিল 16টি, তার ভিতরে সবচেয়ে ছিল প্রাচীন। আমাদের যদি মনে না থাকে তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি, পতে পুণ্ড এবং পতে প্রাচীন। অর্থাৎ প দিয়ে পুণ্ড শুরু হয় এবং প দিয়ে প্রাচীন শুরু হয়, তার মানে এভাবে আমরা মনে রাখতে পারি। এখন আমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে এই যে প্রাচীনকালের যে পুণ্ড জনপদটা ছিল, প্রাচীনকালের পুণ্ড জনপদ বর্তমান বাংলাদেশের কোথাও অবস্থান ছিল, বা বর্তমান বাংলাদেশের কোন এলাকা বা কোন জেলাগুলোকে কেন্দ্র করে পুণ্ড জনপদটা গড়ে উঠেছিল? তো আমরা যদি একটু ম্যাপ দেখতে পাই, যদি আমরা ম্যাপটা দেখি, যে এই যে পুণ্ড জনপদ, এই পুণ্ড জনপদ আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু জেলা, আমরা জানি এই জায়গায় রয়েছে বগুড়া রয়েছে, তারপর এই জায়গায় দিনাজপুর রয়েছে, এই জায়গায় রাজশাহী এবং এই জায়গায় রংপুর। অর্থাৎ বর্তমান বাংলাদেশের যে বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর, এই অঞ্চলগুলোকে কেন্দ্র করেই মূলত প্রাচীন বাংলা জনপদ, প্রাচীন বাংলা যে প্রাচীন জনপদ পুণ্ড জনপদ, এই পুণ্ড জনপদ গড়ে উঠেছিল। ঠিক আছে, এবং এই আমরা শর্টকাটে মনে রাখতে পারি যে বিডিআর দ্বারা মূলত আমরা বোঝানো হয়েছে, এখানে বি দ্বারা মূলত বোঝানো হয়েছে বগুড়াকে, ডি দ্বারা মূলত বোঝানো হয়েছে দিনাজপুর, এবং আর দ্বারা মূলত বোঝানো হয়েছে রংপুর এবং রাজশাহীকে, রংপুর ও রাজশাহী, রংপুর এবং রাজশাহী। মূলত বিডিআর দ্বারা আমরা মনে রাখতে পারি যে বিডিআররা পুণ্ড জনপদে বসবাস করত, অর্থাৎ বগুড়া, দিনাজপুর, রাজশাহী অঞ্চলগুলোকে নিয়ে মূলত পুণ্ড জনপদটা গড়ে উঠেছিল। তখন আমাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে এই যে বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর এই অঞ্চলটাকে নিয়ে যে জনপদ গড়ে উঠেছিল, এই জনপদের নাম কেন পুণ্ড রাখা হয়েছিল? অন্য নামও তো রাখা যেতে পারতো। মূলত এই যে অঞ্চলটা রয়েছে, এই যে বিডিআর অঞ্চল, এই বিডিআর অঞ্চলে মূলত পুণ্ড নামে একটা জাতি, আমরা জানি একটা জাতি বসবাস করতো, যে জাতির নাম ছিল পুণ্ড। এই পুণ্ড নামে একটা জাতি বসবাস করার কারণে ওই অঞ্চলটার নাম পরবর্তীতে পুণ্ড রাখা হয়, এবং এই পুণ্ড জনপদটা ছিল আয়তনে অন্যান্য যে জনপদ বাকিগুলো তার চেয়ে তুলনামূলকভাবে একটি বড়। তাই এই যে পুণ্ড জনপদ, এই পুণ্ড জনপদের একটা রাজধানী ছিল, এবং এই পুণ্ড জনপদের রাজধানীর নাম হলো পুণ্ডনগর। আমরা জানি পুণ্ডনগর হচ্ছে যে বর্তমান যে মহাস্থানগড় যে আছে, আমরা জানি বগুড়ার যে মহাস্থানগড়, বগুড়ার যে মহাস্থানগড় আছে, এই যে পুণ্ডনগর, এই পুণ্ডনগরের বর্তমান নাম মহাস্থানগড়, অথবা এই যে বর্তমান যে মহাস্থানগড়, এই মহাস্থানগড়ের প্রাচীন নাম হলো পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। পুণ্ডনগর বলা হয়, আবার পুণ্ডবর্ধনও বলা হয়। তার মানে এই যে পুণ্ড জনপদের যে রাজধানী, এইটা ছিল পুণ্ডনগর, এবং এই পুণ্ডনগরের বর্তমান নাম হলো মহাস্থানগড়, যেটি বগুড়ায় অবস্থিত। এবং আমরা তো এটা পড়েছি যে একটি জাতি থেকে নামকরণ করা। এবং তারপর কি দেখা যায় যে মৌর্য বংশের নিদর্শন। আমরা জানি বাংলার সর্বপ্রথম রাজবংশ ছিল মৌর্য বংশ, প্রথম বংশ ছিল মৌর্য বংশ। এবং এই যে মৌর্য বংশ ছিল, এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, আর এই যে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিল, আমরা জানি প্রত্যেকটা বংশের একটা করে শ্রেষ্ঠ শাসক ছিল, এবং এই যে মৌর্য বংশ, এই মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিল অশোক। অশোক। এবং এই যে অশোক, এই অশোক যখন শাসন করতেছিল, তখন এই পুণ্ড জনপদে শিলালিপি পাওয়া গেছিল। এটা বিভিন্ন ভাবে প্রশ্ন আসে যে কোন রাজার শাসনামলে পুণ্ড নগরে বা পুণ্ড জনপদে শিলালিপি পাওয়া গিয়েছিল?
তো সম্রাট অশোকের শাসন আমলে মূলত পুণ্ড জনপদে বা পুণ্ড নগরে শিলালিপি পাওয়া গিয়েছিল। এবং আমরা আরেকটা বিষয় জানার চেষ্টা করব, এই যে পুণ্ড জনপদ, এই পুণ্ড জনপদ ছিল মূলত, এই যে পুণ্ড জনপদ, এই পুণ্ড জনপদ ছিল মৌর্যদের প্রাদেশিক রাজধানী। মৌর্যদের রাজধানী ছিল দুটি, ঠিক আছে, একটা ছিল ভারতে আর একটা ছিল বাংলায়। ভারতে তাদের রাজধানী ছিল পাটালিপুত্রে, পাটালিপুত্রে, এবং বাংলায় তাদের রাজধানী ছিল এই যে পুণ্ড জনপদ বা পুণ্ড নগর, ঠিক আছে, পুণ্ড নগর। এই পুণ্ড নগরের বর্তমান নাম আমরা জানি মহাস্থানগড়, মহাস্থানগড়। এবং এই যে তোমার পাটালিপুত্র, এই পাটালিপুত্র হলো বর্তমান আমরা জানি যে বিহার নামে একটা রাজ্য রয়েছে ভারতে, এই বিহার রাজ্যের যে রাজধানী পাটনা, এই পাটনারই পূর্ব নাম ছিল পাটালিপুত্র। এগুলো জাস্ট এমনি কথা, এগুলো আমাদের যতটা গুরুত্বপূর্ণ না, বাট আমাদের এটা মাথায় রাখতে হবে যে যদি পুণ্ড জনপদের নাম আসে তাহলে আমাদের মাথায় আগে আসবে মৌর্য বংশ, ঠিক আছে। এবং তারপরে আসি ফাহিয়ান। আমরা জানি যে প্রাচীন কালে কিছু চৈনিক পরিব্রাজক ছিল যারা বাংলায় আগমন করেছিল, এবং তাদের মধ্যে ফাহিয়ান ছিল অন্যরকম, এবং তিনি সর্বপ্রথম বাংলায় আগমন করেছিল। এবং এই যে ফাহিয়ান ছিলেন, এই ফাহিয়ান ছিলেন একজন চীনা পরিব্রাজক, ঠিক আছে। পরিব্রাজক কারা? ওই যারা বাংলায় ঘোরাফেরা করে, বাংলা না অন্য অন্য জায়গায় যারা ঘোরাফেরা করে তাদেরকে মূলত পরিব্রাজক বলা হয়। এবং এই ফাহিয়ান সর্বপ্রথম বাংলায় আগমন করেছিল, অনুমান করা হয় 401 থেকে 410 এই সময়ের ভিত্তিতে তিনি মূলত বাংলায় আগমন করেছিলেন। তো পুণ্ড জনপদ সম্পর্কে আমাদের এইটুকু জানলেই হবে, এর বাইরে বিস্তারিত আমাদের কিছু জানার নেই। চলো এখন এই পুণ্ড থেকে আমরা কিছু প্রশ্ন সমাধান করি, দেখি বিগত বছরে এই পুণ্ড জনপদ থেকে কিরকম প্রশ্ন এসেছে। যদি আমরা প্রথম প্রশ্নটি দেখি যে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি, আমরা এভাবে মনে রেখেছিলাম যে আমাদের যদি মনে না থাকে তার মানে এবার পড়তে পারি যে পতে হলো প্রাচীন আর পতে হলো পুণ্ড, তার মানে সঠিক উত্তর ক। যেহেতু এগুলো সম্পর্কে আমরা এখনো পড়িনি, তার মানে এগুলো সম্পর্কে বিস্তারিত জানার দরকার নেই, এখন যখন আমরা পড়বো তখন আমরা জানবো। বাংলার সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? আমরা জানি পতে প্রাচীন, পতে পুণ্ড, যেহেতু পুণ্ড নাই তার মানে পুণ্ড যে রাজধানী আছে পুণ্ড বর্ধন বা পুণ্ড নগর, এটা উত্তর হবে, ঠিক আছে। তারপর আসি মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? আমরা জানি এই যে মহাস্থানগড়, এই যে মহাস্থানগড়, এই মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল কি? পুণ্ড নগর, পুণ্ড নগর। এবং এই যে পুণ্ড নগর এটা ছিল কার রাজধানী? পুণ্ডের রাজধানী, ঠিক আছে, পুণ্ড জনপদের রাজধানী। আর আমরা আগেই বলেছি যে পুণ্ড জনপদের নাম থাকলে আমাদের মাথায় আগে আনতে হবে মৌর্য, মৌর্য বংশ, তার মানে সঠিক উত্তর হলো মৌর্য বংশ। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো এ বিষয়ে। পরবর্তীতে আমরা দেখি কি জনপদ আমার জন্য ওয়েট করেছে। তারপরে সেই বঙ্গ জনপদ নিয়ে। বঙ্গ জনপদ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ জনপদ। ফার্স্টে মনে রাখতে হবে এই যে বঙ্গ জনপদ, এই বঙ্গ জনপদ হলো সবচেয়ে বড় জনপদ, অর্থাৎ 16টি যে জনপদ ছিল তাদের ভেতর থেকে এই বঙ্গ জনপদ ছিল সবচেয়ে বড় জনপদ। যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা এভাবে মনে রাখবো, বতে বঙ্গ এবং বতে হলো বড়, তার মানে এভাবে আমরা মনে রাখতে পারি। এবং এই বঙ্গ শব্দটি সর্বপ্রথম পাওয়া যায় ঐতরেয় আরণ্যক নামে একটা বইয়ে, ঠিক আছে। কোন বইটা? ঐতরেয় আরণ্যক, ঠিক আছে। এই বইটার লেখক হলো ঋগ্বেদ নামে একজন লোক ছিল, ঋগ্বেদ। এই ঋগ্বেদ ছিল ঐতরেয় আরণ্যক, ঋগ্বেদ নামে একজন ব্যক্তি ছিল, ওনার বইয়ে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। এবং এই যে বঙ্গ জনপদটি ছিল, এই বঙ্গ জনপদটি মূলত বর্তমান বাংলাদেশের কোথায় ছিল এটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। বর্তমান বাংলাদেশের ম্যাপটা যদি আমরা দেখি, বঙ্গ জনপদ হলো এখানে অবস্থিত। এই হলো আমাদের বঙ্গ জনপদ। আমরা জানি এই জায়গায় ঢাকা অবস্থিত, এই জায়গায় ফরিদপুর, এই জায়গায় যশোর, কুষ্টিয়া, তারপর এই জায়গায় ছিল নেত্রকোনা, ময়মনসিংহ, নেত্রকোনা, ময়মনসিংহ। অর্থাৎ এই যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোকে কেন্দ্র করেই মূলত বঙ্গ জনপদ গড়েছিল। আমরা যদি দেখি আয়তনে বঙ্গ জনপদ কিন্তু আসলে খুবই বড় একটি জনপদ ছিল, ঠিক আছে। তো আমাদের যদি একান্তই মনে যদি না থাকে তাহলে আমরা এভাবে বসতে পারি, ম্যাপ দেখে দেখে ছোট করি, ঠিক আছে।
এই সে বঙ্গ জনপদ ছিল। এবং এই বঙ্গ জনপদ আমরা যদি দেখে যে ঢাকা, তারপর ময়মনসিংহ, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর এবং নদী, এই অঞ্চলগুলোকে কেন্দ্র করেই মূলত বঙ্গ জনপদ গড়ে উঠেছিল। আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে ঢাকা, ঢাকা বঙ্গ জনপদের অংশ ছিল। এবং এই যে বঙ্গ জনপদ, এই বঙ্গ জনপদের যেহেতু আয়তনে খুব বড় ছিল, তাই এই বঙ্গ জনপদ একটা রাজধানী ছিল। এবং এই বঙ্গ জনপদের রাজধানী ছিল মূলত বিক্রমপুর বা সোনারগাঁও। রাজধানী বলতে পারো বা সমৃদ্ধ অঞ্চল বলতে পারো এই বিক্রমপুর বা সোনারগাঁও। এই যে বিক্রমপুর, এটা মূলত মুন্সিগঞ্জে, ঠিক আছে। এবং এই সেম ভাবে আমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এই অঞ্চলগুলোকে কেন্দ্র করেই মূলত বঙ্গ জনপদ গড়ে উঠেছিল। কিন্তু এই জনপদের নাম কেন বঙ্গ রাখা হয়েছিল? অন্য নামও তো রাখা যেতে পারত। মূলত এই অঞ্চলটায় বঙ্গ নামে একটা জাতি বসবাস করতো এবং এই জাতিটা ছিল খুবই শক্তিশালী। এবং এই বঙ্গ জাতি, এই বঙ্গ জাতির নাম থেকেই মূলত এই বঙ্গ জনপদের নামটি উৎপত্তি হয়েছিল। এবং এই যে বঙ্গ জনপদ, এই বঙ্গ জনপদ দুটি ভাগে বিভক্ত ছিল। আমরা যদি একটু দেখি, দুটি ভাগে বিভক্তি ছিল। কিভাবে দুটি ভাগে বিভক্তি ছিল আমরা জানি। আমরা যদি একটু ম্যাপটা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আশা করি আমরা অনেক ক্লিয়ার হয়ে যাব। তো ম্যাপটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ, আমরা জানি যে এই জায়গাটা চাঁপাইনবাবগঞ্জ ছিল। আমরা জানি এই জায়গায় চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং এই চাঁপাইনবাবগঞ্জ থেকে পদ্মা নদী প্রবেশ করে এখানে পতিত হয়েছে। তো মূলত এই যে পদ্মা নদী, এই পদ্মা নদী মূলত বঙ্গ জনপদকে দুটি ভাগে ভাগ করেছিল। এবং এই যে উপরের দিক আমরা জানি উপরের দিক হলো উত্তর এবং নিচের দিক হলো দক্ষিণ। আর আমি যদি এইভাবে দাঁড়াই, উল্টিয়ে দাঁড়াই, তার মানে আমার হাতের যে ডান দিক আছে, এই হাতের ডান দিক হলো আমাদের পূর্ব দিক এবং হাতের যে বাঁ দিক এটা হলো গিয়ে আমাদের পশ্চিম দিক। এভাবে আমরা মনে রাখতে পারি। তো এই যে বঙ্গ জনপদের যে উপরের দিক অর্থাৎ উত্তর দিকে যে জায়গাটা অবস্থান ছিল, এটা মূলত বিক্রমপুর নামে পরিচিত ছিল, ঠিক আছে, বিক্রমপুর। এবং এই যে নিচের যে অঞ্চলটা ছিল, নিচে অর্থাৎ দক্ষিণ দিকে যেটা, এটা মূলত নাব্য নামে পরিচিত ছিল। কি নামে? নাব্য নামে পরিচিত ছিল। বর্তমানে এই বিক্রমপুরের অস্তিত্ব থাকলেও, এই নাব্য যে অঞ্চল বা নাব্য যে নাম, এই নামটা বা এই নামের অঞ্চলের কোনো অস্তিত্ব নেই। কিন্তু ধারণা করা হয় যে বরিশাল, তারপর আমাদের পটুয়াখালী, তারপর পটুয়াখালী এই অঞ্চলগুলোকে কেন্দ্র করেই মূলত এই নাব্যটা গড়ে উঠেছিল। পরবর্তীতে এটা বিলুপ্ত হয়ে যায় বা চন্দ্রদ্বীপ নাম ধারণ করে, আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব, ঠিক আছে। হ্যাঁ, এবং এই যে বঙ্গ জাতির উৎপত্তি ছিল এবং এটা ছিল দুই ভাগে বিভক্ত আমরা জানি। এবং এই যে বঙ্গ জনপদ, এই বঙ্গ জনপদ থেকেই মূলত বাংলাদেশের জন্ম হয়েছে। অর্থাৎ বাংলাদেশের জন্ম হয়েছিল কোন জনপদ থেকে? বঙ্গ জনপদ থেকে। তো বঙ্গ জনপদ থেকে আমাদের এইটুকু জানলি এনাফ, এর বাইরে আমাদের অত কিছু জানার দরকার নেই বিস্তারিত ভাবে। এবং বিগত বছরের প্রশ্ন সমাধান করলে আমরা দেখতে পাবো যে এইগুলো থেকেই প্রশ্ন এসেছে ঘুরে ফিরে, ঠিক আছে। এখন যদি আমরা একটু প্রশ্ন সমাধান করি তাহলে আমরা দেখতে পাবো যে এই তো 5 নম্বর কোশ্চেন আমাদের জন্য যে বাংলার সবচেয়ে বড় জনপদ কোনটি? বাংলার সবচেয়ে বড় জনপদ কোনটি? আমাদের যাদের মনে নেই তারা আমরা এবার মনে রাখতে পারি যে বতে বড় এবং বতে হলো বঙ্গ, তার মানে সঠিক উত্তর হলো গ। এবং পতে প্রাচীন আর পতে পুণ্ড, তার মানে সবচেয়ে প্রাচীন জনপদ হলো পুণ্ড জনপদ, ঠিক আছে। এবং ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অংশ ছিল? আমরা পড়েছি যে ঢাকা, ফরিদপুর, তারপর ময়মনসিংহ, নেত্রকোনা, এইসব যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো মূলত বঙ্গ জনপদের অংশ ছিল। তার মানে ঢাকা প্রাচীন বাংলা, বঙ্গ জনপদ। এগুলো বিগত বছরের প্রশ্ন ছিল কিন্তু রেফারেন্সটা দেওয়া হয়নি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। বাট পরবর্তী প্রশ্নগুলো রেফারেন্স সহই থাকবে। তারপর যদি আমরা পরের প্রশ্নটা, পরের জনপদ সম্পর্কে আমরা দেখি, গৌড় জনপদ। এই গৌড় জনপদটা একটু ইন্টারেস্টিং জনপদ আমাদের জন্য। কিসের জন্য? এই যে গৌড় জনপদ, এই গৌড় জনপদ সম্পর্কে সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় পানিনির গ্রন্থে। কার গ্রন্থে? পানিনির গ্রন্থ। অর্থাৎ পানির নামে একজন ব্যক্তি ছিল, তার একটি গ্রন্থ ছিল বা বই ছিল। এই বইয়ে মূলত গৌড় জনপদ সম্পর্কে জানা যায়। এবং এই যে গৌড় জনপদ, এই গৌড় জনপদটা ছিল মূলত বর্তমান যে ভারতের পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল। আমরা জানি যে প্রাচীন বাংলা ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এই অঞ্চলকে নিয়ে কেন্দ্র করে উঠেছিল। তার মানে এই পশ্চিমবঙ্গে একটা জনপদ ছিল এবং এই জনপদের নাম ছিল গৌড় জনপদ। এই যে পশ্চিমবঙ্গ, তারপর মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান, নদিয়া, এগুলো ছিল পশ্চিমবঙ্গের অঙ্গ। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাঁপাইনবাবগঞ্জ। আমাদের এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে। কিসের জন্য? কারণ এই যে গৌড় জনপদ, এই গৌড় জনপদে চাঁপাইনবাবগঞ্জই ছিল একমাত্র বাংলাদেশি জেলা। অর্থাৎ বর্তমান বাংলাদেশের একমাত্র জেলা হিসেবে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জই ছিল এই গৌড় জনপদের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে।
এবং এই যে গৌড় রাজ্যটা ছিল বা এই গৌড় স্বাধীন যে গৌড় রাজ্য বা গৌড় যে জনপদ ছিল, এই জনপদের প্রতিষ্ঠাতা ছিল রাজা শশাঙ্ক। এবং যেহেতু সেই গৌড়ের প্রতিষ্ঠাতা বা গৌড়ের রাজা, তাই তাকে বলা হয় গৌড় রাজ, অর্থাৎ এটা তার একটা উপাধি, ঠিক আছে, গৌড় রাজ। এবং এই গৌড় জনপদটা ছিল খুবই বড় তুলনামূলকভাবে, যেহেতু এটা খুবই বড় একটা জনপদ ছিল, তাই এই গৌড় জনপদের একটা রাজধানী ছিল, ঠিক আছে। এই গৌড় জনপদের একটা রাজধানী ছিল এবং এই গৌড় জনপদের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, ঠিক আছে। এই যে গৌড় জনপদ, এই গৌড় জনপদের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। আমরা জানি কি যে গৌড়ের রাজা ছিল কে? গৌড়ের রাজা, গৌড় জনপদ বা গৌড় যে রাজ্যে, গৌড়ের রাজ্যের রাজা ছিল শশাঙ্ক, ঠিক আছে। গৌড় রাজ্যের রাজধানী ছিল শশাঙ্ক। যেহেতু গৌড়ের রাজধানী কি? গৌড়ের রাজধানী হলো কর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ। তার মানে শশাঙ্ক রাজধানী আলটিমেটলি হলো কি? কর্ণ সুবর্ণ, ঠিক আছে। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ। তার মানে যদি এইরকম প্রশ্ন আসে গৌড়ের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। আবার গৌড়ের রাজা যেহেতু শশাঙ্ক ছিল, তার মানে শশাঙ্ক রাজধানী কি? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এরকম ভাবে প্রশ্ন আসতে পারে এবং বিগত বছরে এসেছে। এবং এই যে বর্তমান যে পশ্চিমবঙ্গের একটা অঞ্চল আছে, নাম হলো অঞ্চল বা জেলা যেটাই বলি আমরা, নাম হলো মালদা, ঠিক আছে। এবং এই যে মালদা জেলা, এই মালদা জেলার একটা স্থান ছিল লক্ষণাবতী। এই মালদা জেলার লক্ষণাবতীকে মূলত গৌড় বলা হতো। আমাদের গৌড় জনপদ সম্পর্কে এটু জানলে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই যে চাঁপাইনবাবগঞ্জ, কর্ণ সুবর্ণ এবং এই যে স্বাধীন প্রতিষ্ঠাতা শশাঙ্ক, এই তিনটে তো আমাদের সবচেয়ে বেশি জানতে হবে, ঠিক আছে। যদি আমরা গৌড় সম্পর্কে প্রশ্ন দেখি তাহলে আমরা দেখতে পাই যে গৌড় সম্পর্কে কি প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে, এই যে গৌড় জনপদটা ছিল, ঠিক করে, এই যে গৌড় জনপদ, আমরা জানি যে গৌড় জনপদের অন্তর্ভুক্ত একমাত্র বাংলাদেশি জেলা কোনটি? একমাত্র বাংলাদেশি জেলা, একমাত্র বাংলাদেশ। আমরা জানি যে গৌড় অঞ্চলের মানে গৌড়ের জনপদের অন্তর্ভুক্ত একমাত্র বাংলাদেশি জেলা ছিল চাঁপাইনবাবগঞ্জ, ঠিক আছে। এবং এই যে রাজশাহী, বগুড়া, এগুলো কোন জনপদের অংশ ছিল? এগুলো ছিল পুণ্ড জনপদের অংশ। স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আমরা জানি যে স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল শশাঙ্ক। যেহেতু শশাঙ্ক স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা, তাই শশাঙ্ককে বলা হয় গৌড় রাজ। এবং যদি আমরা দেখি যে সম্রাট অশোক, সম্রাট অশোকের সাথে আমরা জানি যেহেতু সম্রাট অশোক মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল, তার সাথে মূলত পুণ্ড জনপদের সম্পর্ক রয়েছে। তারপর গৌড়ের রাজধানী কি? আমরা জানি গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, ঠিক আছে। পুণ্ডনগর উত্তর হবে না, কারণ পুণ্ডনগর হলো পুণ্ডের রাজধানী। আর এগুলো সম্পর্কে আমরা এখনো পড়িনি, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। পরের জনপদটা কি? পরের জনপদ হলো কি সমতর জনপদ। সমতর জনপদ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই যে সমতর জনপদ, এই সমতর জনপদটা মূলত বর্তমান যে বাংলাদেশ ছিল, বর্তমান বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও পূর্ব দিকে অবস্থিত। আমরা যদি ম্যাপে একটু যদি সমতলটাকে দেখার চেষ্টা করি, তাহলে এভাবে যদি আমরা দেখি ম্যাপে, আমরা জানি যে আমাদের, আমি যদি এইভাবে দাঁড়াই বা তোমরা যদি এইভাবে ভিডিওটা দেখো, তাহলে আমাদের হাতের যে ডান সাইড আছে, এই ডান সাইড হলো আমাদের পূর্ব দিক, ঠিক আছে। এবং পূর্ব, এবং এই যে ম্যাপ, এই ম্যাপের নিচে হলো দক্ষিণ দিক, ঠিক আছে। আমরা যদি দক্ষিণ দিক লিখি এবং বাংলাদেশকে যদি আমরা মাঝখান বরাবর ভাগ করে, তার মানে আমরা দেখতে পাই যে সমতলটা এখানে অবস্থিত। তার মানে কি? পূর্ব এবং দক্ষিণ, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে বা পূর্ব দিকে অবস্থান ছিল। এবং এই যে সমতল, এখানে মূলত আমরা যদি ম্যাপটাকে যদি একটু রিয়ালাইজ করি, তাহলে আমরা দেখতে পারি যে এই জায়গায় মূলত কুমিল্লা, তারপর হলো গিয়ে ফেনী, তারপর নোয়াখালী, তারপর এই জায়গায় ভারতের ত্রিপুরা, এই অঞ্চলগুলোকে কেন্দ্র করেই মূলত সমতল জনপদটি গড়ে উঠে ছিল, ঠিক আছে। তো ম্যাপের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো খুব সহজে, ম্যাপের মাধ্যমে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। এখন যদি আমরা যদি দেখি যে এই যে বর্তমান যে বাংলাদেশের, এটা যে দক্ষিণ পূর্ব এবং পূর্ব দিকে মূলত এই সমতল জনপদ ছিল। এবং এই সমতল জনপদ ছিল কোথায়? কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা, ফেনী অঞ্চলকে নিয়ে কেন্দ্র করে গঠিত ছিল। এবং এই সমতল জনপদটা আয়তনে খুব মানে বাকিগুলোর তুলনায় একটু বড় ছিল। এই সমতল জনপদের রাজধানী ছিল কুমিল্লা জেলার বড়কামতা, ঠিক আছে। কুমিল্লা জেলার বড়কামতা। এই বড়কামতা বর্তমানে আমি যতটুকু জানি লালমাই পাহাড় নামে পরিচিত, ঠিক আছে। লালমাই পাহাড়, লালমাই পাহাড়, লালমাই পাহাড় বা লালমাই পাহাড়, দুঃখিত দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা মূলত বড়কামটা মূলত ই নামে পরিচিত, ময়নামতি নামে পরিচিত। ময়নামতি, সরি, ময়নামতি, তোমাদের কাছে এক্সট্রিমলি সরি।
ময়নামতি নামে পরিচিত, বর্তমান ময়নামতি নামে পরিচিত। আমরা জানি ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত। এবং হিউয়েন সাং নামে একজন চৈনিক পরিব্রাজক এসেছিল। আমরা জানি যে ফাহিয়েন নামে একজন পূর্ণ জনপদ এসেছিল 401 থেকে 410 এর মাঝামাঝি সময়। এবং হিউয়েন সাং তিনিও একজন চীনা পরিব্রাজক, ঠিক আছে, তিনি একজন কি পরিব্রাজক? চীনা পরিব্রাজক। এবং এই যে চীনা পরিব্রাজক তিনি সমতটে এসেছিল। কবে এসেছিল? অনুমান করা হয় যে 7ম শতকে, ঠিক আছে, 7ম শতকে তিনি মূলত এই যে সমতট জনপদ, এই সমতট জনপদে আগমন করেছিল। তো সমতট সম্পর্কে আমাদের এটু জানলে হবে, এর বাইরে কিছু জানার প্রয়োজন নেই। যদি আমরা প্রশ্ন দেখি সমতট নিয়ে, যে নিচের কোন জেলা সমতট জনপদের অংশ ছিল না, আমাদের ভালো করে বুঝতে হবে যে নিচের কোন জেলা সমতট জনপদের অংশ ছিল না, না বলা হয়েছে, তার মানে কোন জেলা ছিল। আমরা যদি দেখি, আমরা জানি যে কুমিল্লা ছিল, তারপর নোয়াখালীও ছিল এবং ফেনীও ছিল। ছিল নাকি? বগুড়া। আমরা জানি যে বগুড়া কোন জনপদের অংশ? বগুড়া হলো গিয়ে পুণ্য জনপদের অংশ, ঠিক আছে, তার মানে সঠিক উত্তর হলো বগুড়া, যেহেতু বলছে ছিল না। তারপর কি হবে? সমতট জনপদের রাজধানী কোনটি? আমরা জানি যে সমতট জনপদের রাজধানী ছিল এই যে বড়কামটা, কুমিল্লা জেলায় যেটা অবস্থিত বড়কামটা, এটা ছিল সমতট জনপদের রাজধানী। এবং এই যে পুণ্যনগর, এটা ছিল পুণ্ডের রাজধানী, এটা উত্তর হবে না। সোনারগাঁও, বিক্রমপুর এগুলো বঙ্গ জনপদে অবস্থিত ছিল, বঙ্গের রাজধানী ছিল, এগুলো উত্তর হবে না, সঠিক উত্তর হলো বড়কামটা। তারপর যদি লালমাই পাহাড়, আমরা জানি যে এই লালমাই পাহাড়, আগে দেখতে হবে লালমাই পাহাড় কোন জনপদের অংশ ছিল। আমরা জানি যে এই লালমাই পাহাড় এটা মূলত কুমিল্লায় অবস্থিত, ঠিক আছে, কুমিল্লা জেলায় অবস্থিত এই লালমাই পাহাড়। যেহেতু লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত এবং এই কুমিল্লা আমরা জানি সমতট জনপদের অন্তর্ভুক্ত, যেহেতু এখানে সমতট উত্তর নেই, তাই সঠিক উত্তর এই জায়গায় নেই। আমরা জানি পুণ্ড ছিল বগুড়া, দিনাজপুর, রাজশাহী, তাম্রলিপ্ত এটা একটা বন্দরের নাম, বঙ্গ আমরা জানি ঢাকা, ফরিদপুর, রাজশাহী। আর হরিকেল সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, মূলত পার্বত্য চট্টগ্রাম আর সিলেট। তার মানে যেহেতু কুমিল্লা সমতট জনপদের অংশ ছিল, যেহেতু সমতট জনপদ এই জায়গায় ও উত্তরে মানে অপশনে নেই, তার মানে সঠিক অপশনটা এই জায়গায় নেই, বাট উত্তর হবে সমতট। তারপর আমরা এখন জানবো হরিকেল জনপদ। হরিকেল জনপদ সম্পর্কে আমরা যে ম্যাপে যদি একটু দেখি যে হরিকেল জনপদটা আসলে কোথায় অবস্থিত ছিল, ঠিক আছে, যদি আমরা ম্যাপ দেখি, এই যে হরিকেল জনপদ, এই হরিকেল জনপদ মূলত এই যে বাংলাদেশের যে আমরা জানি যে আমার হাতের ডান দিক, এই ডান দিক হলো পূর্ব দিক, অর্থাৎ বাংলাদেশের পূর্ব দিকে। আর যদি আমরা এই জায়গায় যদি ভাগ করি বাংলাদেশকে, তাহলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে মূলত এই হরিকেল জনপদটি গড়ে উঠেছিল। আর এই হরিকেল জনপদের আমরা ম্যাপ দেখি, তাহলে দেখতে পাই যে বর্তমান যে পার্বত্য যে চট্টগ্রাম, এই পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট, এই সিলেটকে কেন্দ্র করে মূলত হরিকেল জনপদটি গড়ে উঠেছিল। তো যাদের একান্তই জায়গা মনে না থাকে তারা ম্যাপ দেখে মনে রাখতে পারো, এটা সবচেয়ে বেশি ইজি আমার কাছে মনে হয়, ঠিক আছে। আমরা যদি একটু ছোট করে দেখি, আমরা যদি দেখি যে এই যে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে মূলত অবস্থিত ছিল এবং পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট এই জনপদের অংশ ছিল। আমরা যদি আয়তন দেখি যে জনপদের আয়তন খুবই বড় ছিল, ঠিক আছে, যেহেতু এই জনপদের আয়তনটা খুবই বড় ছিল, এই জনপদের একটা রাজধানী ছিল, এই জনপদের একটা রাজধানী ছিল, ঠিক আছে। এই জনপদের রাজধানী ছিল কোথায়? এই জনপদের রাজধানী ছিল শ্রীহট্ট। এই শ্রীহট্ট মূলত এই যে সিলেট জনপদ ছিল, আমরা জানি সিলেট যে বর্তমান যে সিলেট জেলা, সিলেট, এই সিলেট জেলার বর্তমান নাম হলো সিলেট, এর প্রাচীন নাম ছিল কি? শ্রীহট্ট, অর্থাৎ শ্রীহট্ট ছিল। এই যে বর্তমান যে সিলেট আছে, এই সিলেটের প্রাচীন নাম ছিল শ্রীহট্ট এবং এর আরো একটা নাম ছিল, এর নাম ছিল জালালাবাদ, ঠিক আছে, এই কি জালালাবাদ। আমরা জানি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ, ঠিক আছে। এই জালালাবাদ ছিল মূলত সিলেট বা শ্রীহট্ট বা জালালাবাদ, এগুলো ছিল সিলেটের প্রাচীন নাম এবং এই শ্রীহট্টই ছিল হরিকেল জনপদের রাজধানী। এবং এই হরিকেল জনপদ ছিল পূর্ব ভারতের প্রান্তসীমা, অর্থাৎ এই যে আমরা পূর্ব ভারতের পূর্ব দিকে একটা দেশ আছে, দেশ বলতে কিছু রাজ্য আছে যেগুলোকে আমরা সেভেন সিস্টার নামে চিনি, এর প্রান্তসীমা ছিল হরিকেল জনপদ এবং হিউয়েন সাং এই জনপদে আগমন করেছিল। আমরা জানি এই যে আমরা যদি একটু ম্যাপটা দেখতে পাই যে সমতট আর হরিকেল কিন্তু একেবারে পাশাপাশি। তো যখন হিউয়েন সাং বাংলায় এসেছিল 7ম শতকে, তখন তিনি একই সাথে সমতটে এসেছিল এবং হরিকেল জনপদে এসেছিল, ঠিক আছে। কত সালে আগমন করেছিল, কত শতকে? 7ম শতকে মূলত হিউয়েন সাং আগমন করেছিল এবং টারশিয়ারি যুগের পাহাড় উক্ত জনপদের অংশ ছিল। আমরা যদি টারশিয়ারি যুগের পাহাড়টাকে এদের সম্পর্কে একটু জানার চেষ্টা করি, বাংলাদেশের ভূমিরূপকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা ছিল টারশিয়ারি যুগের পাহাড়, যেটা ছিল আমি যদি ভুল না করি
টারশিয়ারি যুগের পাহাড় ছিল 12% এবং প্লাইস্টোসিনকালের সোপান ছিল 8% এবং সম্প্রতিকালে প্লাবন সমভূমি 80%। অর্থাৎ এই যে 12% যে ভূমিরূপ ছিল, এই 12% ভূমিরূপ মূলত টারশিয়ারি যুগের পাহাড় নামে পরিচিত ছিল এবং এই টারশিয়ারি যুগের পাহাড় মূলত এই অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তার মানে টারশিয়ারি যুগের পাহাড় উক্ত জনপদ অর্থাৎ হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল। হরিকেল জনপদ সম্পর্কে এটুকু জানলে হবে, এর বাইরে কিছু জানার প্রয়োজন নেই। আমরা যদি হরিকেল জনপদ নিয়ে প্রশ্ন দেখি যে প্রাচীন বাংলাদেশের অর্থাৎ প্রাচীন বাংলায় প্রাচীন বাংলায় হরিকেল বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত, অর্থাৎ বর্তমান বাংলাদেশের কোন অঞ্চলগুলো নিয়ে হরিকেল জনপদ গড়ে উঠেছিল বা হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমান বাংলাদেশের কোন অঞ্চল। তো আমরা যদি একটু প্রশ্নগুলো দেখি, যে আমরা জানি যে ঢাকা ছিল বঙ্গ জনপদ, তার মানে এটা উত্তর হবে না। ময়মনসিংহ নেত্রকোনা এটাও বঙ্গ জনপদের, এটা উত্তর হবে না। ময়মনসিংহ জামালপুর এটাও বঙ্গ জনপদের ছিল, তার মানে সঠিক উত্তর আমরা জানি পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট এইটা মূলত হরিকেল যে জনপদ ছিল হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল। টারশিয়ারি যুগের পাহাড় কোন জনপদের অন্তর্ভুক্ত? আমরা যদি জানি যে টারশিয়ারি যুগের পাহাড় হরিকেল জনপদের অন্তর্ভুক্ত, এটার ব্যাখ্যা কিছু নেই। সপ্তম শতকে হিউয়েন সাং হরিকেল জনপদে আগমন করেছিল, কত শতকে? সপ্তম শতকে। এরপর যদি আমরা দেখি পরবর্তী প্রশ্ন, রাঢ় জনপদ। রাঢ় জনপদটা মূলত বাংলাদেশে বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল না। রাঢ় জনপদটা মূলত ছিল ভাগীরথী নদীতে। আমরা জানি যে ভাগীরথী নামে একটা নদী ছিল, এই নদীকে কেন্দ্র করে মূলত কলকাতা গড়ে উঠেছিল, অর্থাৎ কলকাতা ভাগীরথী নদীতে অবস্থিত। এই ভাগীরথী নদীর পশ্চিম তীরে তথা বর্তমান পশ্চিমবঙ্গের যে দক্ষিণ দিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে নিচের দিক, আমরা যদি এই জায়গায় দেখি এই যে নিচের একটা অঞ্চল আছে, এই অঞ্চলকে কেন্দ্র করে মূলত রাঢ় জনপদটা গড়ে উঠেছিল। এবং এই রাঢ় জনপদ সম্পর্কে সর্বপ্রথম জানা যায় জৈন ধর্মের একটা আচরণ সংক্রান্ত গ্রন্থ আছে, এই গ্রন্থে সর্বপ্রথম রাঢ় জনপদ সম্পর্কে জানা যায়। এবং এই রাঢ় জনপদের রাজধানী ছিল কটিবর্ষ। এবং এই রাঢ় জনপদকে কি করা হয়েছিল, এই রাঢ় যে জনপদ বা রাঢ় যে অঞ্চলটা ছিল, এই অঞ্চলটাকে একটা নদী দুটি ভাগে ভাগ করে দিয়েছিল। ঠিক আছে, আমরা যেরকম বঙ্গে পড়েছি পদ্মা নদী, ঠিক এরকম ভাবে রাঢ় জনপদকে একটা নদী দুটি ভাগ করে দিয়েছিল এবং সেই নদীর নাম হলো অজয় নদী। ঠিক আছে, অজয় নামে একটা নদী, এই নদী মূলত রাঢ় জনপদকে দুটি ভাগে ভাগ করেছিল এবং রাঢ়ের অপর নাম সুরমা। এই যে জাস্ট আমাদের মনে রাখার মতো, যদি বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে কটিবর্ষটা মনে রাখলেই হবে, এর বাইরে আর কিছু আসবে না। এবং রাঢ় জনপদটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না, বিগত বছরের প্রশ্ন আমরা দেখতে পাবো। বর্তমান বাংলাদেশের রাঢ় জনপদটি বর্তমান বাংলাদেশের কোন দিকে অবস্থিত? আমরা জানি যে রাঢ় জনপদটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত ছিল এবং আমাদের হাতের যদি আমরা বাঁ দিক দিকে, আমাদের হাতের বাঁ দিক হলো পশ্চিম দিক এবং আমাদের হাতের বাঁ দিকে মূলত আমরা যদি মানচিত্রের বাঁ দিকে অর্থাৎ পশ্চিম দিকে এই রাঢ় জনপদের অবস্থিত ছিল, তার মানে উত্তর হলো খ। তারপর রাঢ় অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে কোন নদী? রাঢ় অঞ্চলকে মূলত দুই ভাগে বিভক্ত করে অজয় নদী। ঠিক আছে, আর এই কলকাতা ভাগীরথী তীরে অবস্থিত, ভাগীরথী নদীর তীরে অবস্থিত ছিল। এগুলো জাস্ট এক্সট্রা একটু তথ্য জানার সুবিধার্থে। তারপর বরেন্দ্র জনপদ। বরেন্দ্র জনপদটা কি? বরেন্দ্র জনপদটা ছিল মূলত এই যে পদ্মা এবং গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী উঁচু ভূমি। ঠিক আছে, দুটো নদী ছিল। আমরা জানি যে এই যে এখান থেকে পদ্মা নদী প্রবেশ করেছিল, আবার এখানে তিস্তা শাখা নদী ছিল করতোয়া, অর্থাৎ এই যে মাঝামাঝি যে উঁচু একটা ভূমি ছিল, এই ভূমিকে মূলত বরেন্দ্র জনপদ বলা হয়। মূলত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশে এই বরেন্দ্র জনপদটা গঠিত ছিল এবং এই বরেন্দ্র জনপদটা আয়তনে যেহেতু ছোট ছিল আর প্রাচীন শিলালিপিতে এই বরেন্দ্র জনপদের রাজধানী সম্পর্কে বলা হয়নি। তার মানে এই যে কোনো রাজধানীর উল্লেখ এই বরেন্দ্র জনপদে কোনো রাজধানীর উল্লেখ পাওয়া যায়নি। কিন্তু বরেন্দ্র জনপদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে বরেন্দ্র জনপদ, এই বরেন্দ্র জনপদ ছিল শক্ত মাটির জনপদ, অর্থাৎ এই জনপদকে বলা হয় শক্ত মাটির জনপদ। তারপর আমরা জানবো চন্দ্রদ্বীপ জনপদ সম্পর্কে। চন্দ্রদ্বীপ জনপদটা খুব ছোট। আমরা জানি যে বর্তমান যে পটুয়াখালী বা বরিশাল যে বিভাগ রয়েছে বা বরিশাল বিভাগ ও পটুয়াখালী, এই অঞ্চলকে কেন্দ্র করে মূলত চন্দ্রদ্বীপ গড়ে উঠেছে। আমরা যদি এই জায়গায় ম্যাপটা দেখতে পাই, এই যে চন্দ্রদ্বীপ, এই জায়গায় আমরা জানি আমাদের দক্ষিণবঙ্গের যে এলাকা এটা হলো বগুড়া না, বরিশাল এবং পটুয়াখালী। এই বরিশাল এবং পটুয়াখালীকে কেন্দ্র করে মূলত চন্দ্রদ্বীপ গড়ে উঠেছিল এবং এই চন্দ্রদ্বীপের অপর নাম হলো বাকলা ও ইসমাইলপুর। এই জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে বরিশাল এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, আর বাকলা এইটা একটু গুরুত্বপূর্ণ। প্রাচীন চন্দ্রদ্বীপের অপর নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের অপর নাম হলো বাকলা। এবং এই যে চন্দ্রদ্বীপ ছিল, এই চন্দ্রদ্বীপ পূর্বে বঙ্গের অংশ ছিল। আমরা জানি কি যে বঙ্গকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, একটা ছিল উত্তর দিক, একটা দক্ষিণ দিক। দক্ষিণ দিকেই মূলত পরবর্তীতে এই চন্দ্রদ্বীপ নামে ধারণ করে, চন্দ্রদ্বীপ নামটা ধারণ করে। ঠিক আছে, তো
যদি আমরা এটা সম্পর্কে এটা থেকে কিছু কোশ্চেন দেখি যে নিচের কোন জনপদকে শক্ত মাটির জনপদ বলা হয়? নিচের কোন জনপদকে শক্ত মাটির জনপদ বলা হয়? আমরা জানি এই যে বরেন্দ্র জনপদ আছে, এই বরেন্দ্র জনপদকে শক্ত মাটির জনপদ বলা হয়। বর্তমান বরিশাল কোন জনপদের অংশ ছিল? বর্তমান বরিশাল ছিল চন্দ্রদ্বীপ জনপদের অংশ। ঠিক আছে, যদি চন্দ্রদ্বীপ না থাকে সেক্ষেত্রে বঙ্গ দাগাইতে পারো, কারণ পূর্বে তারা বরিশাল পূর্বে বঙ্গ অন্তর্ভুক্ত ছিল। আমরা জানি যে চন্দ্রদ্বীপ জনপদ এটা বঙ্গের অন্তর্ভুক্ত ছিল, তার মানে সেক্ষেত্রে এটা আলটিমেটলি ঘুরিয়ে এইটা দাঁড়ায় যে বরিশাল যে এলাকাটি সেটাও আগে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। তো এখানে যেহেতু চন্দ্রদ্বীপ, তাহলে সঠিক উত্তর চন্দ্রদ্বীপ। এবং চন্দ্রদ্বীপ দ্বীপটির অপর নাম কি? অর্থাৎ চন্দ্রদ্বীপ যে জনপদ আছে এই জনপদের অপর নাম কি? এই রোহিতগিরি, আমরা জানি রোহিতগিরি সমতটের যে রাজধানী এটা, ঠিক আছে। কিন্তু এই যে ইসমাইলপুর এবং বাকলা এই দুটোই মূলত চন্দ্রদ্বীপ জনপদের অপর নাম ছিল, তার মানে সঠিক উত্তর হবে খ এবং গ, তার মানে সঠিক উত্তর হবে এইটা। ঠিক আছে, তো চন্দ্রদ্বীপ জনপদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বরেন্দ্রটা অতটাও গুরুত্বপূর্ণ না। তারপর যদি আমরা দেখি সপ্তগড়, এই জনপদগুলো আসলে খুব ছোট, এগুলো আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ, আমরা জাস্ট একটু এগুলো কোথায় অবস্থান ছিল এগুলো দেখবো। সপ্তগড় ছিল বর্তমান খুলনা এবং বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে, এবং কামরূপ ছিল জলপাইগুড়ি এবং আসাম এগুলোকে কেন্দ্র করে, এবং আরাকান ছিল কর্ণফুলী নদীর দক্ষিণ দিকে। আমরা যদি কর্ণফুলী নদী দেখি, আমরা কর্ণফুলী নদী এই স্থানে ছিল এবং এর দক্ষিণ দিক নিচের দিকে, অর্থাৎ এই যে মিয়ানমার বা আরাকান এই অঞ্চলকে কেন্দ্র করেই মূলত এই আরাকান জনপদটি গড়ে উঠেছিল। এগুলো আমাদের অতটা গুরুত্বপূর্ণ না, এগুলো থেকে এরকম ভাবে প্রশ্ন আসে না, জাস্ট এমনিতে তোমরা দেখতে পারো চাইলে। তারপর তাম্রলিপ্ত জনপদ, আমরা জানি একজন গ্রিক একজন জ্যোতির্বিদ ছিল, নাম হলো কি টলেমি। ঠিক আছে, কি নাম? টলেমি। এই যে টলেমির একটা মানচিত্র ছিল, ঠিক আছে। এই মানচিত্রতে একটা বন্দরের নাম উল্লেখ পাওয়া যায়, এবং এই বন্দরটার নাম ছিল তমলিটিস নামে একটা বন্দর ছিল। এবং আমরা জানি যে প্রাচীন কালে বা প্রাচীন যুগে এরকম উন্নত কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, মূলত এই যে নদী কেন্দ্রিক বা বন্দর কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা ছিল, যার কারণে এই বন্দরকে বা নদীকে কেন্দ্র করে পরবর্তী সময় বিভিন্ন রকম ভাবে জনপদ বা অঞ্চল বা বিভিন্ন স্থান গড়ে উঠেছিল। এবং তারই ধারাবাহিকতা এই যে তমলিটিস নামে একটা বন্দর ছিল, এই বন্দরকে কেন্দ্র করেই মূলত একটা জনপদ বা একটা কেন্দ্র করে একটা জনপদ গড়ে উঠেছিল। এই জনপদকে মূলত তাম্রলিপ্ত জনপদ বলা হয়। ঠিক আছে, এটা ছিল যে হরিকেল, বর্তমান যে হরিকেল জনপদ এর দক্ষিণ দিকে ছিল, এবং বর্তমান পশ্চিমবঙ্গের যে মেদিনীপুর জেলার তামলুক নামক একটা জায়গা আছে, এই জায়গাকে তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র বলা হয়। এগুলো এতটা ইম্পর্টেন্ট না। গঙ্গারিডা, এটা একটু দেখো, গঙ্গারিডা হলো ইন্ডিকা নামক একটা গ্রন্থ। আমরা জানি মেগাস্থেনিক নামে একজন গ্রিক দার্শনিক ছিল, এই দার্শনিকের একটা বই ছিল ইন্ডিকা, এবং এই ইন্ডিকা গ্রন্থে সর্বপ্রথম গঙ্গারিডায় নামক একটা জায়গার কথা উল্লেখ হয় বা উল্লেখ পাওয়া যায়, বা এই গঙ্গারিডা জনপদের কথা উল্লেখ পাওয়া যায়। এবং এই গঙ্গারিডা জনপদটা মূলত গঙ্গা নদীর তীরে বা গঙ্গা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। ঠিক আছে, এবং এই যে জনপদ, এই জনপদের রাজধানী ছিল গাঙ্গে। এখান থেকে এটুকু বললে হবে। যদি আমরা একটু বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব, যে কি রকম প্রশ্নগুলো আসে, বা আমরা যেই টপিক বা যেই জিনিসগুলো বা যেই জনপদ এইমাত্র পড়েছি এগুলো থেকে কি আদৌ কোশ্চেন আসে, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা একটু সমাধান করি, বাংলার প্রাচীন জনপদ কোনটি? প্রশ্নটা এসেছিল কবে? 43তম বিসিএস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা এসেছিল যে বাংলার প্রাচীন জনপদ কোনটি। আমরা জানি যে বাংলার প্রাচীন জনপদ হলো পূর্ণ, যদি আমাদের মনে না থাকে পথে প্রাচীন পথে পূর্ণ, তার মানে সঠিক উত্তর ক। 22 নম্বর প্রশ্নটা দেখি যে প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চলকে নিয়ে গঠিত? বর্তমান কোন অঞ্চলকে কেন্দ্র করে সমতট জনপদটা গড়ে উঠেছিল? আমরা যদি সমতট জনপদ দেখি, ঢাকা ছিল কোন জনপদের অংশ? বঙ্গ জনপদ, তার মানে উত্তর ক হবে না। ময়মনসিংহ নেত্রকোনা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদ, তার মানে এটা উত্তর হবে না। ময়মনসিংহ জামালপুর বঙ্গ জনপদ, তার মানে এটা হবে না। আমরা জানি কি যে কুমিল্লা, তারপর হলো গিয়ে নোয়াখালী, তারপর হলো গিয়ে ত্রিপুরা, এই অঞ্চলকে কেন্দ্র করেই মূলত এই সমতট জনপদটা গড়ে উঠেছে, তার মানে সঠিক উত্তর হলো গ। ঠিক আছে, তারপর যদি আমরা প্রশ্ন দেখি যে প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা, অর্থাৎ এর 38তম বিশেষের কোশ্চেন, যে হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমান বাংলাদেশের কোন জেলাগুলো? আমরা যদি দেখি যে এই যে রাজশাহী, এই রাজশাহী ছিল পূর্ণ জনপদ, তার মানে এটা উত্তর হবে না। দিনাজপুর, এটাও পূর্ণ জনপদে ছিল, হবে না। এবং খুলনা, এটা বঙ্গ বা সপ্তগড়ের অন্তর্ভুক্ত ছিল, এটাও হবে না। সঠিক উত্তর হলো ঘ। চট্টগ্রাম এবং সিলেট এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে মূলত হরিকেল জনপদটা গড়ে উঠেছিল। তারপর যদি আমরা প্রশ্ন দেখি যে কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়?
এটা যুব উন্নয়ন অধিদপ্তর 2019 যে কোনটি প্রাচীন বাংলা জনপদের নাম। আমরা জানি পুণ্ড জনপদ নামে একটা জনপদ ছিল, যে সবচেয়ে প্রাচীন জনপদ। গৌড় নামে একটা জনপদ ছিল, যার ভিতরে বাংলাদেশের একটি মাত্র জেলা ছিল চাঁপাইনবাবগঞ্জ। রার নামে পশ্চিমবঙ্গে একটা জনপদ ছিল। কিন্তু এই যে মৌর্য যে জনপদ, সরি এই যে মৌর্য, এই মৌর্য কোনো জনপদ না, এই মৌর্য হলো একটা রাজবংশের নাম বা রাজাদের বংশের নাম, এবং এটি ছিল সর্বপ্রথম রাজবংশ। ঠিক আছে, তো মৌর্য একটা রাজবংশের নাম, মৌর্য কোনো জনপদের নাম নয়। তারপর যদি আমরা পরের প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি, যে হরিকেল জনপদ, ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হরিকেল জনপদ কোনটির সমার্থক? আমরা জানি এই যে ঢাকার সমার্থক যদি আমরা দেই তাহলে হবে বঙ্গ, ঢাকার সমার্থক। তারপর বগুড়ার সমার্থক যদি আমরা দিতে পারি পুন্ড্র। তারপর কুমিল্লার সমার্থক আমরা দিতে পারি সমতট। তারপর সিলেটের সমার্থক আমরা হরিকেল। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর হলো অপশন ঘ। ঠিক আছে, এগুলো ভুল উত্তর সব। তারপর সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় কোথায়? ঠিক আছে, সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক ঋগ্বেদের একটা গ্রন্থে। এখানে অত বিস্তারিতভাবে জানার কিছু নেই। তারপর বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম। আমরা জানি বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম, ঠিক আছে, প্রাচীন জনপদের নাম ছিল, আমরা জানি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ ছিল পুণ্ড জনপদ। ঠিক আছে, দুঃখিত। আমরা দেখি যে উত্তর হবে কোনটি না, কিসের জন্য? কারণ এখানে উত্তর হবে পুণ্ড। ঠিক আছে, এই যে শ্রীহট্ট, এটা ছিল হরিকেলের রাজধানী, এটা কোনো জনপদ ছিল না, চট্টলাও ছিল না, এবং রার এটা প্রাচীন বাংলার জনপদের নাম না, প্রাচীন জনপদের নাম না, উত্তর হবে কোনটি নয়, পুণ্ড জনপদ হবে। ঠিক আছে, তারপর কি বর্তমানে বৃহৎ বরিশাল ও ফরিদপুর, অর্থাৎ বৃহৎ যে বরিশাল এবং ফরিদপুর প্রাচীনকালে কোন জনপদের অংশ ছিল? আমরা জানি যে ফরিদপুর এবং বরিশাল এটা মূলত বঙ্গ জনপদের অংশ ছিল, পরবর্তীতে বরিশাল আলাদা হয়ে গিয়েছিল এবং চন্দ্রদ্বীপ জনপদের অন্তর্ভুক্ত ছিল। আমাদের আর অল্প কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা সমাধান করে আমাদের ক্লাসটা শেষ করে দেব। প্রাচীন বাংলায় নিম্নের কোন অংশ বাংলাদেশের পূর্বাংশ অবস্থিত ছিল? আমরা যদি এইভাবে যদি আমরা দাঁড়াই আমাদের ম্যাপে, আমাদের পূর্বাংশ হলো আমাদের হাতের ডান দিকে। তো যেহেতু আমার হাতের ডান দিকে, আমরা জানি যে পূর্ব দিকে মূলত ছিল চট্টগ্রাম এবং সিলেট, তার মানে সঠিক উত্তর হলো হরিকেল। হরিকেল মূলত চট্টগ্রাম এবং সিলেটের অন্তর্ভুক্ত ছিল। আর সমতটে ছিল যে কুমিল্লা, ত্রিপুরা, তারপর নোয়াখালী, এগুলা। বরেন্দ্র ছিল উত্তর দিকে এবং রাজ ছিল পশ্চিমবঙ্গে, তার মানে সঠিক উত্তর হলো হরিকেল। তারপর প্রাচীন রার জনপদ অবস্থিত। আমরা জানি যে প্রাচীন রার জনপদ বর্তমানে বর্ধমানে অবস্থিত। আমরা জানি রার বাংলাদেশের কোনো জনপদ না, রার হলো গিয়ে পশ্চিমবঙ্গের একটি জনপদ, বর্তমান ভারতে। ঠিক আছে, তারপর যদি আমরা আর একটা প্রশ্ন যদি দেখি, দুঃখিত, মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল? আমরা জানি যে মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল, বাংলায় তাদের প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। ঠিক আছে, যেটা পুণ্ডের রাজধানী, পুণ্ড্রবর্ধন বা এই যে পুণ্ড্রনগর, এটাকে কেন্দ্র করে মূলত মৌর্যদের প্রাদেশিক রাজধানী গড়ে উঠেছিল। এবং মৌর্যদের আর একটা রাজধানী ছিল যেটাকে কেন্দ্রীয় রাজধানী হিসেবে ধরা হয়, এটা ছিল পাটালিপুত্র, যেটা বর্তমান যে বিহার আছে, এই বিহারের পাটনা যে রাজধানী আছে, বিহারের রাজধানী পাটনা, এই পাটনারই প্রাচীন নাম ছিল পাটালিপুত্র। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর হলো খ। তারপর শশাঙ্কের রাজধানী কি? আমরা জানি যে শশাঙ্ক ছিল স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা, এবং এই যে গৌড়, এই গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। তার মানে গৌড়ের রাজধানী কর্ণ সুবর্ণ মানে শশাঙ্কের রাজধানী বোঝায়, অর্থাৎ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। ঠিক আছে, যেহেতু রাজধানীর কথা বলেছে তাই উত্তর হবে ক, গৌড় হবে না উত্তর। ঠিক আছে, অনেকে বলতে পারে যে গৌড় হতে পারতো না, গৌড় হবে না, সঠিক উত্তর হবে কর্ণ সুবর্ণ। তারপর আমাদের একেবারে শেষ প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ হবে, যে প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণ সুবর্ণ নামে কথিত হতো? আমরা জানি অর্থাৎ প্রাচীন বাংলার কোন এলাকাটি কর্ণ সুবর্ণ নামে কথিত হতো? আমরা জানি যে এই যে মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ, মালদা, এরপর বর্ধমান, এই অঞ্চলকে কেন্দ্র করেই মূলত গৌড় জনপদ গড়ে উঠেছিল। যেহেতু এই মুর্শিদাবাদ গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল এবং এই মুর্শিদাবাদই ছিল মূলত কর্ণ সুবর্ণ নামে কথিত হতো। চট্টগ্রাম ছিল হরিকেল, তার মানে এটা হবে না উত্তর। এটা ছিল পুণ্ড জনপদ, রাজশাহী এবং মেদিনীপুর, উত্তর হবে না, সঠিক উত্তর হবে মুর্শিদাবাদ। তো আজকের ক্লাসে আমরা মূলত সকল জনপদ, প্রাচীন বাংলার উল্লেখযোগ্য জনপদ সম্পর্কে জানার চেষ্টা করেছি এবং এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে খুঁটিনাটি জানার চেষ্টা করেছি, এবং তার পাশাপাশি কি রকম প্রশ্ন আছে এগুলো আমরা দেখেছি এবং এগুলো আমরা সলভ করেছি। তো আশা করি তোমাদের একটা ধারণা হয়ে গেছে যে এই যে জনপদ, প্রাচীন বাংলা জনপদ থেকে কি রকম প্রশ্ন আসতে পারে। তো যদি
এরকম আরো ফ্রি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই মেরিনেট সিং পেজের সাথে সবসময় যুক্ত থাকবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে আবার মেরিনেট সিং এর সাথে এবং তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।